আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 28 এপ্রিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত শিলচর ক্যান্সার সেন্টারের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার সেন্টারের বিশিষ্ট চিকিৎসকরা ক্যান্সার রোগ এবং প্রতিকার সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়া এই ক্যান্সার সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। ক্যান্সার সেন্টারের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ বললেন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের থার্ড ফাউন্ডেশন ডে এসিসিএফ আমাদের এখানে শিলচর সেন্টারের, এবং আমরা সবাই যারা আছি এসিসিএফের তরফে যে কটি হসপিটাল এখন পর্যন্ত চালু হয়ে গিয়েছে তাদের আজকে স্থাপনা দিবস। আমাদের যাত্রা শুরু হয় 1 মার্চ গত বছর থেকে, অর্থাৎ আমাদের একটি বছর আমরা পূর্ণ করলাম। এই একটি বছরে আমাদের যা যা ফেসিলিটিস এসছে তার একটা ছোট্ট লিস্ট আমি দিয়ে দিচ্ছি। প্রথমত আমরা শুরু করি ওপিডি দিয়ে, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। তারপর আমরা ডে কেয়ার কেমোথেরাপি শুরু করি, সাথে সাথে আমাদের রেডিও ডায়াগনস্টিক্স অর্থাৎ এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে ইত্যাদিগুলো সার্ভিসগুলো শুরু হয়। তারপর আমরা শুরু করি যেটা একটা মেজর জিনিস আমাদের হয়েছিল, সেটা হচ্ছে রেডিওথেরাপি সার্ভিসেস। তাও এখন ভালোভাবে চালু হয়ে গিয়েছে, এস্টাবলিশড হয়ে গিয়েছে। এরপরে আমরা চালু করি পেট সিটি, তাও এখন চালু হয়ে গিয়েছে ঠিকঠাক, পেশেন্ট আমরা পাচ্ছি। আর সাথে সাথে আমাদের চলছে ব্লাড সেন্টারেরও কাজ চলছে, ওটা হয়ে যাবে তাড়াতাড়ি। সার্জিক্যাল ডিভিশন সার্জারিও আমরা শুরু করতে চলেছি আগামী 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম। আর যেটা সবথেকে বড় কথা আজকের দিনে যে থিমটা আমাদের আছে, দ্যাট ইজ সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন, ওর উপরে একটা বিশেষ জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমাদের ব্রেকিথেরাপি সার্ভিসেস, যেটা সার্ভাইকাল ক্যান্সারে অত্যধিক কাজে লাগে, সেইটি চালু হয়ে গিয়েছে। আমরা কিছু কেস অলরেডি করে ফেলেছি। তো আজকের দিনে বেসিক্যালি যেটা আমার বলার উদ্দেশ্য বরাকবাসী বৃন্দের জন্যে, যে আপনারা এটা এই হাসপাতালটির যা সুবিধা দেওয়া হচ্ছে তা উপলব্ধ করুন। আর বরাক ভ্যালিতে এরকম হাসপাতাল যেটা হয়েছে, আপনাদের আমরা অনুরোধ করব সবাইকে একবার যদি এদিকে আসেন দেখেও যাবেন ফেসিলিটিসগুলো। আর ফেসিলিটিস যা যা বললাম আমি, সেইগুলোর উপকারিতা যেটা সেটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। আর আজকের দিনে আবার বলছি, ব্রেকিথেরাপি সার্ভিস স্পেশালি ফর দ্য থিম উই হ্যাভ গট দিস টাইম, দিস ইয়ার থিম prevention of cervical cancer, actually through vaccination, screening, awareness. আমাদের একটি সিওপি টিম আছে, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, তারা পেরিফেরিতে গিয়ে গিয়ে এইসব অ্যাওয়ারনেস করায়। আপনারা সেখানে যোগদান করুন, যখন ওরা যাবে ওদের কথা শুনুন, অ্যাওয়ারনেস নিন, এবং যদি কোনো সাইন্স বা সিমটমস পাওয়া যায় তৎক্ষণাৎ আমাদের শিলচর ক্যান্সার সেন্টারে এসে যোগাযোগ করুন। শিলচর ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডক্টর ফুলকুমারী তালুকদার বলেন, how it spread, how it happens. As we all know now, because post-COVID, we all know that vaccination is very important. And why vaccination is important, and all of us, we know it is from the virus. And everybody knows that it is a COVID virus, like we know from there. So in cervix, how it is related in cancer cervix. I would like to also explain what is cervix. Like people, like many of them, they are not scientific background, so they will not know what is cervical cancer basically. So cervix is a part of the lower part of the uterus, and everybody knows what is uterus. And like in Hindi they say Pachadani, and like in Bengali what will be Garbhashay, and in Jarayu, yeah. So that will be like where that cancer, like we all know now, carcinoma happens there. গত 24 এপ্রিল কবি, নাট্যকার, প্রাবন্ধিক ও বরাকের চলচ্চিত্র আন্দোলনের পুরোধা পার্থপ্রতিম মৈত্র প্রয়াত হন কলকাতায়।
রবিবার 4 মে তার স্মৃতিতে একটি স্মৃতিচারণ সভার যৌথভাবে আয়োজন করে বীক্ষণ সিনে কমিউন ও প্রতিশ্রুত। এতে প্রতিশ্রুতের পক্ষে বক্তব্য রাখেন কমল চক্রবর্তী। মিঠু আমার 2 ক্লাস নিচে পড়তো। আমরা বদরপুর রেল ইনস্টিটিউটে যখন প্রোগ্রাম হতো তখন মিঠুকে দেখতাম আবৃত্তি করতে। ও ছিল তখন বদরপুরের শ্রেষ্ঠ আবৃত্তিকার। ওর আবৃত্তি শুনে আমরা ভাবতাম এইটুকু ছেলে এত বড় বড় কবিতা কী করে আবৃত্তি করে। এরপর অনেক কিছু হয়েছে, সেটা আমি আর বলছি না। এবার চলে আসছি, যেহেতু আমি প্রতিশ্রুতের জায়গা থেকে বলছি, সেই জায়গা থেকে মিঠুর যে আবৃত্তি বা ওর যে লেখার ব্যাপারটা, সেটা কিন্তু ওর পেয়েছিল ওর মার কাছ থেকে। ওর মার নাম মীরা মৈত্র, আমাদের রেল স্কুলের শিক্ষিকা ছিলেন বাংলার। মিঠুকে আবৃত্তি করানো শেখানোটা ওর মা। মিঠু ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও মিঠু কিন্তু পরীক্ষার সময়, আমাদের তখন 2টো পরীক্ষা হতো, একটা হাফ ইয়ারলি, একটা অ্যানুয়াল পরীক্ষা। মিঠু তখন পরীক্ষার ঠিক 1 মাস আগে পড়াশোনা করতো। সারা বছর ওর পড়াশোনার সময় ছিল না। ও তখন মা ওকে কবিতা পড়ানো, বাংলা সাহিত্য পড়ানো, ওকে দিয়ে লেখানো, লেখাটাকে ঠিক করে দেওয়া, এই করে 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 মিঠু ক্রমশ বাংলা সাহিত্যের প্রতি অনেক কম বয়স থেকেই ও প্রচুর পড়াশোনা করত। মিঠুর যে গুণটা ছিল, যা আমাদের ছিল না, মিঠু যখনই ঘর থেকে বেরোতো তখন তার হাতে একটা বই থাকতো। ও যখন খুশি, যেখানে খুশি বই পড়তে পারত। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও বই পড়ত। আর এ পাড়া সে পাড়া ও ঘুরে বেড়াতো, কারণ সন্ধ্যার সময় যখন আমরা আমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম তখন ও এদিকে সেদিকে ঘুরঘুর করতো। আর বীক্ষণ সিনে কমিউনের পক্ষে পার্থগুপ্ত বলেন, প্রভূতভাবে আমাদের সাহায্য করেছিলেন সুজিত দাসের বাবা, যিনি বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অত্যন্ত রিস্ক নিয়ে অফিসের ডাটাগুলি আমাদেরকে প্রোভাইড করা শুরু করলেন, যাতে আমরা পেয়ে গেলাম বরাক নদীর হাল হকিকত সম্বন্ধে, এবং বাঁধ নিয়ে যেগুলি মানে দুর্নীতি চলছে সেইগুলি আমাদের সামনে স্পষ্টভাবে চলে এলো। তারপর পার্থপ্রতিম মৈত্রের সঙ্গে যখন আমরা সমীক্ষা করে আমরা সিদ্ধান্তে আসলাম যে বরাক নদীর মূল কারণ হচ্ছে সিল ডিপোজিট। নদীর তলদেশ পলি ডিপোজিট হতে হতে এত উপরে উঠেছে যে নদীর আর জল ধারণ করার ক্ষমতা নেই। সেই এক্সেস ওয়াটারটা সে 2 ব্যাংককে দিয়ে ভাসিয়ে দিচ্ছে, এবং সেই তথ্যটা এত কষ্ট করে বার করা হয়েছিল, যেটা আমার মনে হয় পরবর্তীকালে কেউ খেয়াল করেছেন কি না সেটা আজও মনে হয়েছে। আমি 25 বছর পরে আশুতোষ পালের সঙ্গেও সার্ভেতে ছিলাম। বর্তমান সার্ভে যেগুলি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বরাকবেলির, এইগুলি মূলত নালা বা জল নিষ্কাশন নিয়ে শহরে। পার্থপ্রতিমের স্কুলবেলা সহপাঠী রসরাজ দাস স্মৃতিচারণ করে বলেন, মানে পড়াশোনা করার সময় ওকে যতটুকু জেনেছি, এক বিস্ময় প্রতিভা ছিল তার। সে কোনো প্রথাগতভাবে পড়াশোনা করতো না, বিভিন্ন ধরনের বই পড়াশোনা করতো। আর সেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল ওদের মা বাবার থেকে। ওর মা ছিলেন আমাদের টিচার, এবং উনি মৈত্রী দিদিমণি হিসাবে আমরা উনাকে শ্রদ্ধা করতাম। খুব ভালো বাংলা পড়াতেন, এবং উনার বাবা ছিলেন ট্রেড ইউনিয়নের একজন লিডার, এবং উনিও খুব রুচিসম্পন্ন ব্যক্তি। অনেক পড়াশোনা, সেটা উত্তরাধিকার সূত্রেই সে এই মেধাটা নিয়েই জন্মগ্রহণ করেছিল। এবং প্রথাগত পড়াশোনার বাইরে গিয়ে জগৎকে জানার, এবং অনেক কিছু সে জানতো, এবং ওর থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম। তখন আমার এখানে আমার সহপাঠী আরেকজন আছেন মৃণাল দাস, আমরা একসাথে পড়েছি।
4 থেকে মেট্রিক অবধি। তো ওকে যখন ক্লাসে আমাদের এই রেলওয়ে হাই স্কুলের একটা ছিল, সেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার ছিলেন এখানে পড়াতেন, ওদেরও জ্ঞান অপরিসীম ছিল। এবং ওনারা ক্যালকাটার প্রেসিডেন্সি কলেজেরও কেউ কেউ পড়েছেন, কেউ কেউ অন্য অন্য জায়গায় পড়েছেন, কিন্তু অত্যন্ত ভালো শিক্ষক মণ্ডলী ছিল। সেই শিক্ষক মণ্ডলীকেও নাস্তানাবুদ করে দিত পার্থপ্রতিম মৈত্র ছোটোবেলার থেকে অনেক প্রশ্ন করে, যে প্রশ্নগুলি হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্টরাই বলতে পারবে না। তো তখন থেকে তাকে দেখেছি, বিস্ময়ে তাকে দেখেছি যে এত প্রতিভা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, আর যেটাতে লেগে থাকতো সেটাকে সে করবেই। এবং কালক্রমে আমরা যখন 9-এ উঠলাম তখন তার সাথে আমার আরও বেশি গাঢ় বন্ধুত্ব হলো, এবং 9-এর আমি হলাম সমস্ত স্কুলের সেক্রেটারি হলাম। সমস্ত স্কুল, রেলওয়ে হাই স্কুল একটা তখনকার দিনে বলা যায় বরাক উপত্যকার একটা শ্রেষ্ঠ স্কুল। ওখান থেকে স্ট্যান্ড করা হতো, বিভিন্ন ন্যাশনাল স্কলার ছিল। মিঠুকে বলা হতো সে স্ট্যান্ড করবে, কিন্তু মিঠু সেই প্রথাগত পড়াশোনা বেশি করতো না। সেই 9-এ যখন পড়ি তখন একটা ঘটনা ঘটেছিল। তখন ট্রেড ইউনিয়ন আন্দোলন ছিল 1974-এ। সেই ট্রেড ইউনিয়ন আন্দোলনটা জর্জ ফার্নান্ডেজ তখন ছিলেন নেতা, এবং এই ট্রেড আন্দোলনটা 18 দিন চলে। এবং সেই সময় আমার আরেক বন্ধু প্রভাত প্রতিম বলা যায় নাট্যকার, আমাদের ক্লাসমেট রূপক রক্ষিত, এবং এই পার্থপ্রতিম রাতকে রাত্রে অ্যারেস্ট করা হয়, রাত্রে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এবং ওদেরকে তখনকার সিনে 2টা কালো আইন ছিল, মিসা অ্যাক্ট অ্যান্ড পিডি অ্যাক্ট। সেই 2 ধারায় ওরা 2জনকে নিয়ে গেল হলো করিমগঞ্জে। প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধী ভট্টাচার্য। স্বভাবত তাকে ছাত্রতুল্য বলতেই পারি, এবং এটা আমার পক্ষে যে কত বড় বিড়ম্বনা সেটা আমি বুঝতে পারছি, হয়তো কেউ কেউ অনুমান করতে পারছেন। আমি কি বলবো তার সম্পর্কে। তার সঙ্গে আমার চাক্ষুষ দেখা, সর্বশেষ দেখার কথাটা বলছি, সেটা কলকাতায় বছর 2 আগে হবে। এর মধ্যে তো আমার কলকাতা যাওয়া হয়নি সেভাবে। এবং কোনো একটা সভায় যেখানে আমার উপস্থিতিটা দরকার ছিল, সেখানে দেখি সে উপস্থিত। ওইটাই, তার সঙ্গে কি কথা হয়েছিল এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটাই আমার মনে পড়ছে। আর তার আগে আরও দীর্ঘ সময় সে তো অনেকের কথা থেকে বেরিয়ে আসছে। একটু আগে প্রদীপ যা বলে গেল, যেভাবে বলে গেল, তারপরে সত্যিই বলতে কি আমার যতটুকু কথা বলার ইচ্ছে ছিল সেটাও আমি খুঁজে পাচ্ছি না আমার মধ্যে। আসবার সময় মনে মনে ভাবছিলাম আমাকে তো বলবেই কিছু, কি বলবোটা আমি। একটা কারণ তো বললাম, এটা অনুমানযোগ্য, যে একজন ছাত্রতুল্য এক প্রিয়জন সম্পর্কে কিছু বলার মতন হিম্মত শব্দটাই বললাম আমার নেই। কথা হচ্ছে যে তবু যারা, আমি যখন ঢুকছিলাম তখন কমল কথা বলছিল, এবং কমলের পরে প্রদীপ পর্যন্ত প্রত্যেকের কথাই শুনে গেছি খুব মনোযোগ দিয়ে। এবং আমার একটাই মনে হচ্ছে আজকে, যে পার্থপ্রতিম মৈত্র অর্থাৎ মিঠু সম্পর্কে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা খুব কঠিন। এ তো খবরের কাগজের, আমি কোনো কটাক্ষ করছি না কাউকে, খবরের কাগজে লেখার একটা ধরন থাকে সব বিষয় নিয়েই। সেই পরিচিত ধরনটাও এই মুহূর্তে খুব কাজে লাগছে না, আমাকে অন্তত সহায়তা করতে পারছে না। তো একটা জিনিস তো স্পষ্ট, সম্ভবত এই কথাটা কে বললো, রসরাজের আগে কে এসেছিলেন তিনি বললেন, নাকি রসরাজই বলল, ঠিক মনে পড়ছে না। তো আমার মনে হয় তার সম্পর্কে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে কেন্দ্রবিন্দু, বলার মতো যদি কিছু থাকে। প্যাশন, আমি বাংলা করে বলছি না, বাংলা করলে তার তাৎপর্যটা অনেকটা নষ্ট হয়ে যাবে।
প্যাশনের কোনো বাংলা, আমি বাংলার শিক্ষক হয়ে বলছি, ইংরেজি সামান্য জানি, খুব বেশি জানি না, যতটুকু জানি তাতে মনে হয় না যে প্যাশন শব্দটার সত্যিই কোনো বাংলা প্রতিশব্দ সম্ভব। এবং মিঠু সম্পর্কে বা পার্থপ্রতিম সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে এই প্যাশনটাকেই আমাদের চিহ্নিত করতে হয়। করিমগঞ্জ থেকে আগত ছড়াকার মিন্ময় রায় বললেন, পার্থপ্রতিমের কবিতা শুধু নয়, আমি ওর গদ্য যখন পড়েছি, এরকম স্মার্ট গদ্য সবাই লিখতে পারেন না, এবং এটা একটা অদ্ভুত আনন্দ হয় একটা ভালো লেখা যখন পড়ি, একটা ভালো গদ্য যখন পড়ি, একটা ভালো কবিতা যখন পড়ি, তার যে আনন্দ হয় সেটাকে সে ব্যাখ্যা করা যাবে না, সে অদ্ভুত একটা আনন্দ হয়। পার্থপ্রতিম লেখার মধ্যে সে আনন্দটাকে তো আমরা খুঁজে পাই, সে আনন্দটা পার্থপ্রতিম আমাদের জন্য দিয়ে গিয়েছে। এবং ওর একটি কবিতা, নামটা ভুলে যাচ্ছি, বোধহয় রাবণ নিয়ে ছিল কিছু একটা, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তো সেইটার মধ্যে যে ও যেভাবে বিনির্মাণ করতে চেয়েছিল তার সঙ্গে আমার মত কিন্তু মেলেনি। আমি প্রশ্ন তুলেছিলাম সীতার এই বিনির্মাণটা কেন, এটা তো হচ্ছে না, যেন আমার যেটা মনে হয়েছিল, ঠিক লাগছিল না আমার কাছে। আজকে মেঘনাদ বধ কাব্যকে নিয়ে যেভাবে নাকি মাইকেল মধুসূদন দত্ত করেছেন, তার মধ্যে সে সূত্রটা ছিল, আমি হয়তো ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু এর মধ্যে সেটা হয়তো ছিল না। পার্থপ্রতিম কিভাবে লিখেছিল সেটা সেই ভালো বলতে পারবে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অন্যান্য স্থানের সঙ্গে হাইলাকান্দিতেও উদযাপিত হয়। এদিন মে দিবস উদযাপন সমিতির উদ্যোগে ইরাবত সিং স্মৃতি গ্রন্থাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিয়ে শ্রমিক কর্মচারী শিক্ষক সমন্বয় সমিতির সভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন, আজ 1 মে, মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এর একটি ইতিহাস আছে মে দিবসের। 1886 সালে আমেরিকার চিকাগো শহরের হে মার্কেটে শ্রমিক বিক্ষোভ হয়েছিল, 8 ঘন্টার বেশি কাজ করবে না। তখন আমেরিকাতে বিভিন্ন শিল্প ব্যবসায়িক সংস্থায় তারা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজ করাতো, যেটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু সেভাবে চলতো। এবং ওই 1886 সালে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয় এবং সেখানে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেখানে গুলিবর্ষণে বেশ কিছু শ্রমিক কর্মচারী হতাহত হয়েছিলেন। তার প্রেক্ষাপটে 1892 সালে ইউরোপে বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধিরা মিলিত হয়ে আন্তর্জাতিক শ্রমিকদের সংহতি পালনের উদ্দেশ্যে একটা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সবার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে 1 মে, মে দিবস পালিত হয়ে আসছে। ভারতবর্ষেও স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি শ্রমিক আন্দোলনও হয়েছে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর ভিবি গিরি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতের রাজত্ব করছিল, তখন ওই শ্রমিক প্রতিবাদ আন্দোলনে যোগদান করেছিলেন। মে দিবসটাকে এটা প্রতীক হিসাবে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সেই আন্দোলনে বিশ্বের সর্বত্র সংযুক্তি এবং প্রতিবাদ ধ্বনিত হয় শোষণের বিরুদ্ধে, শ্রমিক শোষণের বিরুদ্ধে। সেই শ্রমিক কর্মচারীদের কাছে প্রতি বছর মে দিবসে একটা স্বাধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। এখানে রাজনীতির কোনো ব্যাপার নয়, যদিও কেউ কেউ চেষ্টা করে তাকে রাজনৈতিক মোড়কে নিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, এখন যারা শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য প্রাপ্য মেনে নেবে, তারাই হবে আসলে শ্রমিক বিরোধী, গণতন্ত্র প্রিয়। প্রত্যেকের অধিকার আছে তার
কাজের অধিকার। তো সেটা মে দিবসের আন্দোলনটা ছিল মূলত 8 ঘন্টার বেশি কাজ করবে না শ্রমিক কর্মচারীরা, সেই দাবিতেই মূলত আন্দোলন হয়েছিল। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশ এই দাবি মেনে নেয়। 77 সালে ভারতবর্ষে সরকার পরিবর্তনের পর মোরারজি দেশাই তখন প্রধানমন্ত্রী, তখন মে দিবসকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিলেন এবং বন্ধ ঘোষণা করেছিলেন, যাতে শ্রমিকরা তার অধিকার আন্দোলনের যে স্মরণ দিবস, সেই স্মরণ দিবস পালন করে। ওই সময় 78 সালে আসামে গোলাপ বরবরা নেতৃত্বে মুখ্যমন্ত্রী এই যে সরকার হয়েছিল, সেই সরকার মে দিবসকে আসামে ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিলেন এবং শ্রমিক কর্মচারী সহযোগিতা কামনা করেছিলেন। এই ধারায় এই আন্দোলন চলে। প্রতি বছর মে দিবস পালিত হয়। মূলত শ্রমিক কর্মচারীদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি শ্রমিকদের অধিকার যাতে বিনষ্ট না হয়, কোনো সরকারি যাতে পূর্ণ করতে না পারে, সেই দিকে দৃষ্টি রেখে মে দিবস পালন করা হয়। আজকে আমাদের দেশের পরিস্থিতি ভয়াবহ। শিল্প সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য প্রাপ্য যথাযথভাবে দিতে চায় না, নিষ্পেষণ করে। সরকারি কর্তৃপক্ষ কখনো হস্তক্ষেপ করেন, কখনো নীরব থাকেন। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার। এই অধিকারটুকু সবাইকে মানতে হবে। কারণ একটা শ্রমিক, একটা কর্মচারী 8 ঘন্টার বেশি কাজ করতে পারে না। 8 ঘন্টা তার কাজ করবে, 8 ঘন্টা বিশ্রাম নেবে, 8 ঘন্টায় অন্য কাজ করবে, সৃজনশীল কাজ করবে। এটাই হচ্ছে নিয়ম। সেই নিয়মটাকে যাতে ভাঙার চেষ্টা না হয়, তার জন্যই শ্রমিক শ্রেণী, শ্রমিক কর্মচারী যারা সবাই সেই দিবসটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং মনন করে। এটাই মে দিবসের উদ্দেশ্য। আসাম বিজ্ঞান সমিতির করিমগঞ্জ শাখার পরিচালনায় সম্প্রতি শ্রীভূমি জেলার আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গ্রামীণ বিজ্ঞান মেলা। মেলার বিষয় ছিল অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ডিসেমিনেশন অফ সায়েন্স, বিজ্ঞান প্রচারের জন্য ডিজিটাল মঞ্চের প্রয়োগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস, সমিতির করিমগঞ্জ শাখার সভাপতি ডক্টর বিজন কুমার দেব, সমিতির সাধারণ সম্পাদক নীলম দাস দত্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ। পড়ুয়াদের কুসংস্কার মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে অসম বিজ্ঞান সমিতির রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর নির্মল কুমার সরকার বলেন, আসাম বিজ্ঞান সমিতি করিমগঞ্জ শাখার পরিচালনায় অনুষ্ঠিত আজকের গ্রামীণ বিজ্ঞান মেলার বিষয় অ্যাপ্লিকেশন অব ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ডিসেমিনেশন অব সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান প্রচারের জন্য ডিজিটাল মঞ্চের প্রয়োগ। বিজ্ঞান উন্নয়নের সুফল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল মাধ্যমের দৌলতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গোটা বিশ্বটাই যে আজ আমাদের হাতের মুঠোয়, বা মুহূর্তেই যে আমরা পৌঁছে যেতে পারি বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, একথা আজ আমাদের সবার জানা। তাই বলা যায়, খুব সঙ্গত কারণেই আজকের বিজ্ঞান মেলার মূল ভাবনা রাখা হয়েছে বিজ্ঞান প্রচারের জন্য ডিজিটাল মঞ্চের প্রয়োগ। আসাম বিজ্ঞান সমিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং জন্মলগ্ন থেকেই এই সংস্থার একটি অন্যতম প্রধান লক্ষ্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আসামের সর্বত্র বিজ্ঞানভিত্তিক মানসিকতা সৃষ্টির প্রয়াস জারি রাখা। 1953 সালে প্রতিষ্ঠিত গৌহাটি বিজ্ঞান সমিতি পরবর্তী সময়ে সমগ্র রাজ্যে নিজের কর্মপরিধি বিস্তারের লক্ষ্যে 1956 সালে নতুন নাম পরিগ্রহ করে আসাম বিজ্ঞান সমিতি। সংস্থার প্লাটিনাম জুবিলি সমাগত প্রায়, এবং এই মুহূর্তে নির্ধারিত কর্তব্য সম্পাদনে আসাম বিজ্ঞান সমিতির 125টির অধিক শাখা ছড়িয়ে রয়েছে আসামের বিভিন্ন প্রান্তে। সাধারণ এবং আজীবন সদস্য মিলিয়ে জন্মলগ্ন থেকে
আজ পর্যন্ত সংস্থার সদস্য সংখ্যাও বেড়েছে অনেক। এই মুহূর্তে আসাম বিজ্ঞান সমিতির শুধুমাত্র আজীবন সদস্যই রয়েছেন 7,000-এর অধিক। রাজ্যে বিজ্ঞানভিত্তিক মানসিকতার প্রসারে সমাজের বিভিন্ন স্তর এবং বয়সের মানুষের জন্য নিয়মিতভাবে বিজ্ঞানের বই, ম্যাগাজিন, অভিধান, ক্যালেন্ডার, গবেষণা জার্নাল ইত্যাদি প্রকাশ করে চলেছে আসাম বিজ্ঞান সমিতি। একই লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে আসামের বিভিন্ন প্রান্তে আসাম বিজ্ঞান সমিতি ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সচেতনতা সভা ইত্যাদি সহ আরও অনেক কিছু। আসাম বিজ্ঞান সমিতির দীর্ঘদিনের সুবিশাল কর্মসম্ভারের এই ধারাবাহিকতারই অঙ্গ আজকের এই বিজ্ঞান মেলা। মেলার মূল ভাবনার সঙ্গে মিলিয়ে বিভিন্ন স্কুল থেকে আসা বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের বিজ্ঞান মেলায় রয়েছে বিজ্ঞান ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা, মডেল এবং সংক্ষিপ্ত বক্তৃতা প্রতিযোগিতা। সমাজে বিজ্ঞানভিত্তিক মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের অবহিত করবেন আসাম বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর অরূপ কুমার মিশ্র, আসাম বিজ্ঞান সমিতি করিমগঞ্জ শাখার সভাপতি ডক্টর বিজন কুমার দেব, শ্রীভূমি জেলার স্কুলসমূহের পরিদর্শক শ্রী নীলমজ্যোতি দাস সহ উপস্থিত অন্যান্য বিদ্বজনেরা। আমাদের আশা এবং বিশ্বাস এই প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক মানসিকতা তৈরির ক্ষেত্র আরও অধিক সুদৃঢ় হবে। আজকের পৃথিবীতে প্রচারের সহজ এবং দ্রুততম মাধ্যম হিসাবে বিবেচিত ডিজিটাল প্ল্যাটফর্ম আজ থেকে এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে ব্যবহৃত হবে সমাজে বিজ্ঞানভিত্তিক মানসিকতার প্রসার এবং প্রচারে। কুসংস্কারাচ্ছন্ন এবং অন্ধবিশ্বাসে বিশ্বাসী ব্যক্তিবর্গ ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে যেসব অযৌক্তিক এবং অবিজ্ঞানমনস্ক প্রচার করেন, যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক মানসিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের যথাযথ প্রয়োগ করে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক সমাজ যথোপযুক্তভাবে সেগুলো খণ্ডন করে সবসময় প্রকৃত সত্য সমাজের সামনে তুলে ধরবেন, এমনটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এলাকায় কেউ অসুস্থ হলে তার যথাযথ চিকিৎসা না করে এলাকারই কোনো নিরীহ ব্যক্তিকে সেই অসুস্থতার কারণ দেখিয়ে কুসংস্কারাচ্ছন্ন মনোভাব নিয়ে ভয়ঙ্কর সব ডাইনি হত্যার ঘটনা আজও আমাদের সমাজে ঘটে। সাধারণ জন্ডিস হলে তেল মশলা কম খেয়ে দিন সাতেক বিশ্রাম নিলে তা এমনিতেই কমে যায়। এখানেই জন্ডিসের মালা, ভরণ, তাবিজ, কবচ, কবিরাজির যত কেরামতি। জটিল জন্ডিস হলে কিন্তু এ সবই অসার। সুতরাং জন্ডিস হলেই কাল বিলম্ব না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়াটাই একজন বিজ্ঞানমনস্ক বুদ্ধিমানের কাজ। ফাঁকিবাজিকে পেশা হিসাবে নিয়ে রোগ সারাবার নামে যে ব্যক্তি ঝাড়ফুঁক, জলপড়া, তেলপড়া দিয়ে পয়সা উপার্জন করেন বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেন, সেই ব্যক্তি অসুস্থ হলে নিজে কিন্তু ডাক্তারের কাছে যান। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।